তিনি একজন নিবিড় পথিকা, যিনি পূর্ববর্তিনী শুধু নারী জাগরণের নয়, আমাদের আধুনিক বিশ্বাসের, সমকালীন চৈতন্যের বাস্তব অস্তিত্বের এবং চিত্তের মুক্তির। তিনি না হলে আজকে আমরা কোথায় থাকতাম সেই কথাটি ভাবি। তিনি একটি সোপান তৈরি করে গিয়েছিলেন, যেই সোপানের উপর ভর করে এক একটি পদক্ষেপ অতিক্রান্ত হয়েছে বাংলার নারী, এবং 1990-এর এই দশকে এসে পৌঁছতে পেরেছে। তিনি যে সমস্ত সাংসারিক কাজের মধ্যে এই লেখাপড়াটা চালিয়ে যেতে পারলেন এবং মনে করলেন যে তার মতো একজন গৃহবধূর পক্ষেও সাহিত্য রচনা করা সম্ভব, সমাজের সঙ্গে লড়াই করা সম্ভব। এইটা একটা প্রবল আত্মবিশ্বাসের ফল ছাড়া আর কিছু বলা যায় না। তাঁর প্রতিকৃতি নির্মাণ, এ তো আমার অবস্থানকে জানার প্রয়োজনই। যে সময়ে জন্মেছিলেন তিনি, যে অবরোধ ছিল তাঁর চারিধারে, সে তো একজন নারীকে নিঃশেষ করে দিতে যথেষ্ট। কিন্তু তাঁকে তো পরাভূত করা যায়নি। রোকেয়া যখন জন্মেছিলেন 1880-তে, তখন পুরো ভারত ঔপনিবেশিক শাসনের অধীনে। অর্থনৈতিক দিক থেকে আমরা দেখি যে তখন একটা নতুন মধ্যবিত্ত সম্প্রদায় উদ্ভূত হচ্ছে, যাদেরকে ভদ্র সম্প্রদায় আখ্যায়িত করা হয়েছে, যেমন ব্রুমফিল্ড করেছেন। সেটা ছিল বাংলার নবজাগরণের যুগ। সেই রামমোহনের সময় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটাকে আমরা বলি যে সংস্কার আন্দোলন খুব জোরসোরভাবে তখন চলছে। কিন্তু এই সংস্কার আন্দোলনের প্রথম যে শরিক ছিলেন তারা কিন্তু ছিলেন ব্রাহ্ম। 19 শতাব্দী বাঙালি মুসলমানের জন্য একটা পশ্চাৎপদতার কাল। এই সময় তারা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাগত, এমনকি সাহিত্যের ক্ষেত্রেও খুব পিছিয়ে ছিলেন। একটা পরিবর্তনের সূচনা হয় 1870-এর পর থেকে, এবং এই পরিবর্তন পরবর্তী 50 বছর পর্যন্ত আমরা দেখি যে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থনৈতিক দিক থেকে নতুন মধ্যবিত্ত সমাজ যাচ্ছে, মুসলিম সম্প্রদায়ের বেলাতেও সেটা প্রযোজ্য। জমিদার সম্প্রদায়, ল্যান্ডেড জেন্ট্রি যারা ছিল, যেই সনাতন ফ্যামিলিতে রোকেয়ারও জন্ম হয়েছিল, তাদের দিন অবসন্ন প্রায়।
তাদের সম্পদের ভিত্তি ক্ষয়ে যাচ্ছে, এরকম একটা পরিবারে রোকেয়ার জন্ম পায়রাবন্দে। আমি ভাবি যারে পাই না গো তারে, সে যেন কতই দূরে। আমি দেশ বিদেশে ঘুরিয়া বেড়াই, হারে আমি দেশ বিদেশে ঘুরিয়া বেড়াই, কেবল তার কথাটি মনের করে। পায়রাবন্দের নাম সম্বন্ধে যেটা শুনেছি সেটা কতখানি ঠিক জানি না, গল্প এগুলো কিংবদন্তির গল্পের মতো। যখন এই জমিদারিটা দেওয়া হয় সে সময় রাজার পোষা পায়রা আকাশে উড়িয়ে দেওয়া হয়েছিল। পায়রা যত দূর উড়ে গিয়ে নেমে মাটিতে নেমে আসে সেভাবেই জমিদারির সীমানা নির্ধারণ করা হয় আর নাম দেওয়া হয় পায়রাবন্দ। পায়রাবন্দের বাইরেও তাদের জমিদারি বিস্তৃত ছিল, পাহাড়বন্দে ছিল, দিনাজপুরে ছিল, ময়মনসিংহে ছিল, বগুড়ায় ছিল। খুব বড় জমিদারি ছিল, সভারেন স্টেটের মতো। ওনারা খাজনা তুলতেন প্রজাদের কাছ থেকে, কিন্তু ওনারা কাউকে কোনো খাজনা দিতেন না। চাল চলন তো খুব বিলাসিতাপূর্ণ জীবন ছিল সবার, এটা তো শুনেছি। এবং বিলাসিতা এই পর্যায়ে পৌঁছেছিল রোকেয়ার বাবা বা নিজের যে একটা পোষা কুকুর ছিল, খুব প্রিয় কুকুর, সেটাকে উনি সোনার থালাতে খাওয়াতেন। এবং বাড়িতে সমস্ত তৈজসপত্র, অ্যাটলিস্ট ওনাদের নিজেদের ব্যবহারের যেগুলো ছিল সেগুলো সমস্ত রূপার ছিল। কিছু সোনার জিনিস ছিল, যে সোনার চামিচ, ছোট বাটি, লবণদানি জাতীয় জিনিস ব্যবহার করতেন ওনারা। আমাদের অবস্থা বেশ সচ্ছল ছিল। আমরা পরম সুখে খাইয়া পড়িয়া গা ভরা গহনায় সাজিয়া থাকিতাম। আমাদের এই নিবিড় অরণ্য বেষ্টিত বাড়ির তুলনা কোথায়? ৩৫০ বিঘা লাঘেরার জমির মাঝখানে কেবল আমাদের এই সুবৃহৎ বাটি। বাড়ির চতুর্দিকে ঘোর বন, তাহাতে বাঘ, শূকর, শ্রীকাল সবই আছে। আমাদের এখানে ঘড়ি নাই, সেজন্য আমাদের কোনো কাজ আটকায় না। প্রভাতে আমরা ঘু ঘু, বউ কথা কও, ও খুকি ও খুকি, চোখ গেল প্রভৃতি পাখির ভৈরবী আলাপে শয্যা ত্যাগ করি। সন্ধ্যাকালে শ্রীকালের হুয়া হুয়াক্কা হুয়া শব্দ শুনিয়া বুঝিতে পারি এখন মগরিবের নামাজের সময় হইয়াছে। রাত্রিকালে কুড়ুয়া পাখির কাক কাকু ডাক শুনিয়া বুঝতে পারি এখন রাত্রি ৩টা। আমাদের শৈশব জীবন পল্লী গ্রামের নিবিড় অরণ্যে পরম সুখে অতিবাহিত হইয়াছে। जब ले गए माँ
সবেমাত্র 5 বছর হইতে আমাকে স্ত্রীলোকদের হইতেও পর্দা করিতে হইত। ছাই কিছুই বুঝিতাম না যে কেন কাহারও সম্মুখে যাইতে নাই, অথচ পর্দা করিতে হইত। পুরুষদের তো অন্তঃপুরে যাইতে নিষেধ, সুতরাং তাহাদের অত্যাচার আমাকে সহিতে হয় নাই। কিন্তু মেয়ে মানুষের অবাধ গতি, অথচ তাহাদের দেখিতে না দেখিতে লুকাইতে হইবে। পাড়ার স্ত্রী লোকেরা হঠাৎ বেড়াইতে আসিত, অমনি বাড়ির কোনো লোক চক্ষুর ইশারা করিত, আমি যেন প্রাণ ভয়ে যত্রতত্র। কখনো রান্নাঘরে ঝাঁপের অন্তরালে, কখনো কোনো চাকরানির গোল করিয়া জড়াইয়া রাখা পাটির অভ্যন্তরে, কখনো তক্তপোষের নিচে লুকাইতাম। যেরকম কঠোর অবরোধ পরিবেশে রোকেয়া বড় হয়েছিলেন, তিনি যে কিভাবে বাইরের এই হাওয়াটার সন্ধান পেয়েছিলেন, দ্য উইন্ডস অফ চেঞ্জ, সে অন্দরমহলে যে কিভাবে প্রবেশ করেছিল সেটা আজও আমাদের অজানা। তার ভাইয়ের প্রজন্মে, তার নিজেদের প্রজন্মে পড়াশোনার চলন ছিল, ইংরেজি পাঠের চলন ছিল এবং পত্রপত্রিকা আসতো, এবং রোকেয়া নিজে যেহেতু খুব মেধাবী এবং খুব ইনটুইটিভ, অসাধারণ একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি এটা ওই অবরোধের মধ্যে থেকেও বুঝতে পেরেছিলেন। সাখাওয়াত সাহেব তো বিপদ নিচ্ছিলেন, লোকের থেকে বয়সে অনেক বড়, দেখতে ভালো না, রং ময়লা, মাথার চুলটুলো বেশ অনেক পড়ে গেছিল তখন। তার আগের পক্ষে একটা মেয়েও ছিল, সেই মেয়েকে উনি বিয়ে দিয়েছেন। তো ওনার ভাইদের সাথে, রোকেয়ার ভাইদের সাথে সাখাওয়াত সাহেবের পরিচয় ছিল। তারা দেখলেন যে ভদ্রলোক আর একটা বিয়েও করতে চাচ্ছেন, তার চিন্তাধারার সাথে রোকেয়ার চিন্তাধারায় কিছুটা মিল, একটু প্রগতিশীল মনের উনি। তখন রোকেয়ার সাথে ওনারা গোপনে আলাপ করলেন, করে বললেন যে এর সঙ্গে বিয়ে হলে তুমি তোমার যে স্বপ্ন বা যে সাধনা, সেটা হয়তো তুমি একদিন বাস্তবায়িত করতে পারবে। এবং রোকেয়ার মা এই বিয়ের সম্বন্ধে তো জানতেন অবশ্যই, পাত্রের বয়স এবং চেহারা সম্বন্ধে তার কোনো আইডিয়া ছিল না। বিয়ের আসরে উনি এই পাত্রকে দেখে উনি কিন্তু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, এবং জ্ঞান ফিরে আসলে বলেছিলেন যে আমার ছেলেরা আমার সঙ্গে বেইমানি করেছে, আমার সবচেয়ে সুন্দর মেয়ের জন্য তারা সবচেয়ে কুৎসিত পাত্র ঠিক করেছে, ওদের আমি কোনোদিন মাফ করবো না। রংপুর থেকে বিহার, বাংলার প্রকৃতি পরিবেশ ছেড়ে অন্য এক জগতে, নিজের অতীতকে কি সম্পূর্ণ পিছনে ফেলে এসেছিলেন তিনি? বিহারের ভিন্ন সংস্কৃতি, শ্বশুরবাড়ির ভিন্ন পরিবেশ, স্বামীর সাথে বয়সের ব্যবধান, এসব কাটিয়ে লেখালেখিতে মন বসানো কেমন করে সম্ভব করলেন তিনি? যে কেউ সৃষ্টিশীল লেখক হয়ে ওঠে তার মানে অন্তঃপ্রেরণা, আর রোকেয়ার ক্ষেত্রে অন্তঃপ্রেরণার সঙ্গে বাইরের যে পটভূমি লাগে সেটুকু রোকেয়ার মানে খানিকটা নিজে হলেও অর্জন করেছিলেন। আমরা জানি যে তিনি করিমুন্নেসার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, তার বড় ভাই ইব্রাহিম সাহেবের কাছ থেকে তিনি বাংলা, ইংরেজি সব শিক্ষা করেছিলেন। আর বিয়ের পর ওই মুকুন্দদেব, ওই আপনার রোকেয়ার যে স্বামী সাখাওয়াত হোসেন, ওর সংস্পর্শে, তার সংস্পর্শ কিন্তু একটা বিরাটভাবে তাকে উদ্বুদ্ধ করেছে। সাখাওয়াত হোসেনের একটি গুণপনার কথা, কেউ কেউ তার কোনো কোনো মানে বয়সের ব্যবধানের কথা বলেন, কিন্তু আমি বলবো স্বামী হিসেবে সাখাওয়াত হোসেন রোকেয়ার বিকাশের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করেছে। এবং আমরা জানি যে সুলতানাস ড্রিম ইংরেজি লেখাটার পটভূমি, এটা রোকেয়া নিজে বলেছেন, সেটা তার স্বামী নিজেই লেখাটির গুণগ্রাহী ছিলেন।
স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটা বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ মাপেন। স্বামী যখন কল্পনা সাহায্যে সুদূর আকাশে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতে বিচরণ করেন, সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডে ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন, স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন, চাউল ডাউল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন। বলি জ্যোতির্বেত্তা মহাশয়, আপনার পাশে আপনার সহধর্মিনী কই? রোকেয়ার সামনে ইনফ্যাক্ট মুসলিম নারী আন্দোলনের সংস্কার যারা যারাই করতে চেয়েছেন তাদের সবার সামনে কিন্তু একটা মডেল দৃষ্টান্ত ছিল, আদর্শ ছিল। তার হচ্ছে ব্রাহ্ম মডেল। পুরো ভারতেই ব্রাহ্মরা নবযুগের প্রথম কর্ণধার ছিলেন। যেগুলো আধুনিক ভারতীয় মানুষ সেটার কিন্তু প্রথম নিয়ন্ত্রক ছিলেন ব্রাহ্মরা, বাংলার ব্রাহ্মরা। রোকেয়ার যে মুক্ত দৃষ্টিভঙ্গি এইটা তিনি অর্জন করেছিলেন, এটা একটা আশ্চর্য দৈব ব্যাপার বলতে হবে যে রোকেয়ার প্রধান পৃষ্ঠপোষকদের তিনজন হচ্ছেন, একজন হচ্ছেন জ্ঞানেন্দ্রলাল রায়, আর একজন হচ্ছেন ভাই গিরিশচন্দ্র সেন, আর একজন হচ্ছেন সৈয়দ ইমদাদ আলী। জ্ঞানেন্দ্রলাল রায় সম্পাদিত নবপ্রভা পত্রিকায় রোকেয়ার প্রথম লেখা বেরোচ্ছে। জ্ঞানেন্দ্রলাল রায় হচ্ছেন হিন্দু। দ্বিতীয় যিনি রোকেয়ার পৃষ্ঠপোষক তিনি হচ্ছেন ব্রাহ্ম, তিনি হচ্ছেন ভাই গিরিশচন্দ্র সেন, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন পবিত্র কোরআন শরীফের অনুবাদক। তিনি মহিলা নামে একটা পত্রিকা বের করতেন। এই পত্রিকারও প্রধান একজন লেখক ছিলেন বেগম রোকেয়া। তৃতীয় সৈয়দ ইমদাদ আলী। 1903 সালে সৈয়দ ইমদাদ আলী নবনূর বলে একটি পত্রিকা বের করেছিলেন এবং এটি একটি অসাধারণ পত্রিকা, যে পত্রিকায় লেখা থাকতো হিন্দু মুসলমান মিলনের পত্রিকা। এটি রোকেয়ার প্রথম বিকাশের ক্ষেত্রে একজন হিন্দু লেখক, একজন ব্রাহ্ম লেখক, একজন মুসলমান লেখকের আপনার যে পৃষ্ঠপোষণা, এটা রোকেয়ার একটা মুক্ত দৃষ্টি পেতে সহায়তা করেছিল। ধর্ম একটি ত্রিতল অট্টালিকার ন্যায়। নিচের তলে অনেক কামরা, হিন্দু, ব্রাহ্মণ, শূদ্র ইত্যাদি বিভিন্ন শাখা, মুসলমান, শিয়া, সুন্নি, হানাফি, সাফি প্রভৃতি নানা সম্প্রদায়, এরূপ খ্রিস্টান, রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট ইত্যাদি। তাহার উপরে দ্বিতলে দেখো কেবল মুসলমান, সবই মুসলমান, হিন্দু, সবই হিন্দু ইত্যাদি। তাহার উপরে ত্রিতলে উঠিয়া দেখো একটি কক্ষ মাত্র, কামরা বিভাগ নাই, অর্থাৎ মুসলমান হিন্দু কিছুই নাই, সকলে এক প্রকার মানুষ। তার এই যে কর্মজীবন, এর থেকে তার সাহিত্য জীবনকে পৃথক করা যায় না, যদিও তার সাহিত্য জীবন শুরু হয়েছিল তার কর্মজীবনের আগে। মতিঝিল প্রথম খণ্ড বেরিয়েছে তার 25 বছর বয়সে, এরকম সময়। এই তার যে সাহিত্য কর্ম, এর কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখি। একটা হচ্ছে বিষয়ের দিক থেকে রোকেয়ার যেটা মূল ভাবনা, নারীর অগ্রগতি, এই কথাটা বারবার করে বলছেন। আর এই যে আমাদের অতি প্রিয় অলংকারগুলি, এগুলি দাসত্বের নিদর্শন বিশেষ। দেখো, কারাগারে বন্দিগণ লৌহ নির্মিত বেড়ি পায়ে পড়িয়াছে, আমরা স্বর্ণরৌপ্যের বেড়ি পরিয়া বলি মল পরিয়াছি। উহাদের হাতকড়ি লৌহ নির্মিত, আমাদের হাতকড়ি স্বর্ণ বা রৌপ্য নির্মিত চুড়ি। বলা বাহুল্য, অনেকে এক হাতে লোহার বালাও পরেন। কুকুরের গলে যে গলাবন্ধ দেখি, উহারই অনুকরণে আমাদের জড়োয়াচিক নির্মিত হইয়াছে। অশ্বহস্তি প্রভৃতি পশু লৌহ শৃঙ্খলে আবদ্ধ থাকে, সেইরূপ আমরা স্বর্ণ শৃঙ্খলে কণ্ঠ শোভিত করিয়া বলি হার পরিয়াছি।
গোস্বামী বলদের নাসিকা বিদ্ধ করিয়া নাকা দড়ি পরায়, আমাদের স্বামী আমাদের নাকে নোলক পরাইয়াছেন। অতএব দেখিলে ভগিনী, আমাদের ওই বহুমূল্য অলঙ্কারগুলি দাসত্বের নিদর্শন ব্যতীত আর কিছুই নহে। দশ বছরই বিবাহিত জীবনের ইতি, সন্তানের জন্ম দিয়েও তাদের হারানো, স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজনের বৈরিতা শেষ পর্যন্ত তাদের দ্বারা বিতাড়িত। এত সব ব্যক্তিগত ট্র্যাজেডির পরেও বেঁচে থাকলেন রোকেয়া। কি আশ্চর্য মনোবল তাঁর! স্বামীর মৃত্যুর পর তিনি যখন কলকাতায় এলেন, তখন তিনি স্কুল স্থাপন করলেন মেয়েদের জন্য, এবং এই যে নারী শিক্ষা, নারী স্বাধীনতার জন্য তার চেষ্টা, এটার একটা খুব বড় রকম মূল্য আছে। অদম্য বাসনা ছিল নিজেকে বিকশিত করার, সেই সঙ্গে সমাজের জন্য কিছু করার। জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো সাহা সীমান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো সাহা সীমান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা। ওনার স্বামী ওনার যে টাকাটা দিয়ে গেছে, ওনার দেবী, সেই টাকাটা নিয়ে তিনি ভাগলপুর থেকে চলে এলেন। ওনার সব মেয়েরা, আগেকার ঘরে যে ওনার সব মেয়েরা ছিল, সব জামাইরা ছিল, তারা তো ভাগলপুর ওনাকে টিকতে দিলেন। উনি এসে একটা স্কুল দিলেন, সেখানে ভাগলপুরে সেই স্কুলে থাকতে পারলেন না, পরে কলকাতায় চলে। We are glad to announce that Mrs. Shakwat Hussain has already translated her proposal of starting a girls' school into action, and that the school was actually opened on the 16th of this month. Strict parda is maintained both at school as well as when the girls are conveyed to and from it. The school is located at number 13 Waliullah Lane, Calcutta, and those who have little girls to educate may, without any hesitation, send them to it. It should be mentioned that Mrs. R.S. Hussain is herself teaching the girls. The Musulman, Friday, 31st March, 1911. 1849 যদি বেথুন স্কুলের প্রতিষ্ঠাকে আমরা একটা মাইলফলক হিসাবে ধরি, আর তাহলে আমরা দেখি যে নওয়াব ফাইজুল নেসার প্রথম প্রচেষ্টা 1870-এর দশকে তিনি প্রথম স্কুল দেন, আর রোকেয়া দিলেন 1911-তে। তাহলে একটা আপনারা সময়ের ক্রোনোলজি ধরতে পারবেন। 1883-তে আমরা দেখি কাদম্বিনী বসু, তিনি বাংলার প্রথম নারী গ্র্যাজুয়েট। 1922-এ পাই প্রথম মুসলিম বাঙালি নারী গ্র্যাজুয়েট বেগম সুলতান।
কিন্তু এই পটভূমিতেই রোকেয়াকে কাজ করে যেতে হয়। যে তিনি যে সমাজকে নিয়ে কাজ করেছেন কলকাতার শরীফ বা সম্ভ্রান্ত মুসলিম পরিবারগণ, তারা কিন্তু প্রথম চোটেই যাকে আমরা বলি বাঙালি কৃত ছিল না। September 1915 স্নেহাস্পদা মরিয়ম। চিঠি না লিখিবার একমাত্র কারণ সময়াভাব। বুঝতেই পারো, এখন খোদার ফজলে 5টি ক্লাস এবং 70টি ছোট বড় মেয়ে, 2খানা গাড়ি, 2 জোড়া ঘোড়া, সইস, কোচম্যান ইত্যাদি ইত্যাদি সব দিকে একা আমাকেই দৃষ্টি রাখিতে হয়। ভগিনীরে, এই যে হাড় ভাঙা গাধার খাটুনি, এর বিনিময় কি জানিস? বিনিময় হইতেছে ভাড় লিপকে হাত কালা। অর্থাৎ উনুন লেপন করিলে উনুন তো বেশ পরিষ্কার হয়, কিন্তু যে লেপন করে তাহারই হাত কালিতে কালো হইয়া যায়। আমার হাড় ভাঙা খাটুনির পরিবর্তে সমাজ বিস্ফারিত নেত্রে আমার খুঁটিনাটি ভুলভ্রান্তির ছিদ্র অন্বেষণ করিতেই বদ্ধপরিকর। তোমার স্নেহের ভগিনী রোকেয়া। ওনার সাথে আমাদের পারিবারিক একটু সম্পর্ক ছিল। তো প্রথম যখন আমি দেখি তখন তো অনেক ছোট, সে সময় তো উনি কলকাতায় থাকতেন, আমরা দেশের বাড়িতে থাকতাম। যখন কলকাতায় আমরা বেড়াতে যেতাম আমার খালার ওখানে, তখন একবার ওনাকে দেখি, তখন আমি খুবই ছোট। উনি এসেছিলেন আমার খালার সাথে দেখা করবার জন্য। তখন দেখলাম যে স্কুলকার গাড়ি আয়া, একটা বন্ধ গাড়ি এলো, একদম আগা গোড়া ঢাকা কালো গাড়ি। ওখান থেকে ছোট খাটো সুন্দর ছোটোখাটো একটা মহিলা উপরে উঠে এসছেন। এসে তারপরে আমার আম্মা ছিলেন, খালাম্মা ছিলেন, আর সব আত্মীয় স্বজন ছিলেন। সবাইকে সালাম করলেন। সবাই বললেন, হ্যাঁ রুকু তুমি এতদিন পরে এলে। তখন উনি বলে হ্যাঁ আপনারা তো এখন বলছেন রুকু একদিন পরে এলে, কিন্তু আপনারা কোনোদিন আমাকে মনে করেছেন? আমি একটু স্কুল দিয়েছি, কত দূর থেকে অনেক মেয়েরা আমার স্কুলে আসে, কিন্তু আমার আত্মীয় স্বজনের কোনো মেয়েরা, আপনাদের বাড়ির কোনো মেয়েরা আমার স্কুলে ভর্তি হয়নি, আমার স্কুলে যায়নি। তো সবাই খুব একটু সংকুচিত হয়ে বললেন যে হ্যাঁ মেয়েদের তো আমাদের স্কুলটা, কিন্তু মেয়েদের স্কুলে দেওয়া হতো না। ওখানে আমার 2 মামাতো ভাইয়ের মেয়ে ছিল, ওরা 2জন, ওদের তো গভর্নেন্স রেখে পড়ানো হতো। তিনি ঠাট্টা করে বললেন গভর্নেন্স রেখে ঘরে পড়াচ্ছে, কিন্তু আমার স্কুলে আমার আত্মীয় মেয়েরা, আমার আপন মেয়েরা কেউ যায়নি। উনি বাড়ি বাড়ি মেয়ে খুঁজছিলেন, তো কেউ মেয়ে দাও, আমরা স্কুল করেছি পড়াবার জন্য। আর এই স্কুল চলতো নাকি, একটা স্কুল কমিটি করেছিলেন। কমিটি মেম্বারসদের মধ্যে আমার বাবাও ছিল, নিজে গিয়েছিলেন, কেউ ওনাকে করা হয়েছিল জানি না। বাবা রিপেয়ার অফিসে ছিলেন, এই সুবিধা হবে। বাবা আমাকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দিলেন। ভর্তি করার ফর্মালিটি আমি কিছুই জানি না। ওনার সঙ্গে পরিচয় দেখা হলো, উনি আঙুলটা ধরে নিয়ে গিয়ে ক্লাসে বসিয়ে দিলেন আমার হাত ধরে। সব সময় ওনার সঙ্গে একটা বই থাকতো, হাতে বই সব সময়। এবং উনি ওপর নিচ করতেন, 2 তলায় থাকতেন, কিন্তু ঘন্টায় ঘন্টায় উনি নিচে নামতেন, প্রত্যেকটা ক্লাসরুম ঘুরে ঘুরে দেখতেন। আর টিচাররা ওনাকে খুব ভক্তি করতেন, আর আমরা ভয় পেতাম।
সবচেয়ে ভালো লাগতো যে আমরা ক্লাসে যখন বসতাম তখন বেগম রোকেয়া ধীরে ধীরে উনি দেখতে অপূর্ব সুন্দরী, ঠিক ওনার জীবনীতে যা লেখা আছে আমিও তাই দেখেছি। উনি লম্বা আস্তিনের সাদা জামা পরতেন, সাদা শাড়ি পরতেন, পায়ে মোজা এবং বন্ধ জুতো। ধীরে ধীরে তিনি ধীরে ধীরে কথা বলতেন, উত্তেজনা কোনো সময় তার মুখে দেখিনি, হাসি হাসি মুখ। প্রত্যেকটি ক্লাসে এসে উনি দাঁড়াতেন, আমরা সব দাঁড়াতাম, উনি একটু হেসে সবার দিকে দেখে প্রত্যেক ক্লাস দেখে তারপর উনি চলে যেতেন। একটা কি সুন্দর যে একটা পরিবেশ, এবং ওনাকে দেখলে আমাদের বেশ ভয় লাগতো, মনে হতো যে উনি কিছু বলতে এসছেন বা কিছু জানতে এসছেন, এরকম একটা কিছু মনে হতো, কিন্তু উনি কিছুই বলতেন না। উনি দেখে আস্তে আস্তে উনি চলে যেতেন। আমার ক্লাসে তখন 10 জন মেয়ে, কিন্তু এজ লিমিট ছিল না। আমি ভর্তি হয়েছি তখন 5 বছর পূর্ণ হয়েছে, 6-এ পড়েছি, এবং আমার ক্লাস ফ্রেন্ড যিনি সে তখন 16-17 বছরের মহিলা, বুঝেছেন? সেখানে এজ লিমিট ছিল না, আমরা ছোট বড় মিশে ক্লাস 1-এ পড়ছি, আবার সেই রকমই ছোট বড় মিশে ক্লাস 2-তে পড়ছে, কেজি ক্লাসে পড়ছে। এখন তো অনেক কিন্ডারগার্টেন দেখছেন আপনারা, সে সময় এই ধরনের ছোট ছোট বাচ্চাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা ছিল না। তো উনি যে ব্যবস্থাটা করছেন সেটা হলো যে বাচ্চাদের খাওয়া দাওয়ার উপরে উনি সবসময় নজর রাখতেন, দেখতেন যে বাচ্চারা ঠিক মতো খাচ্ছে কিনা। আরেকটা করেছিলেন যে দুপুর বেলা বাচ্চাদের রেস্টের জন্য, ওদের বিশ্রামের জন্য ছোট ছোট খাটিয়া এবং বালিশ লাইন করে একটা হলের মধ্যে দিয়ে দিতেন। তো আমাদের বলা হতো যে এবার তোমরা যাও বিশ্রাম করবে। আমাদের ড্রয়িং, পেইন্টিং, নিটিং, সোয়িং এবং গেমস, ড্রিল, মিউজিক, গান, এমনকি বাজনাও শেখানো হতো। সেখানে আমরা যখন ভর্তি হলাম তখন দেখা গেল যে মুসলমান মেয়েদের মধ্যে গানের চর্চা চলছে, বাজনা, বিভিন্ন বাজনা শেখার চর্চা চলছে, অর্থাৎ সাংস্কৃতিক একটা সাইড যেটা নাকি কল্পনা করা যায় না সে যুগে, যে মুসলমান মেয়েরা গান গাইবে বা নৃত্য চর্চা করবে, এগুলো তো কল্পনা করা যেত না। আমাদের জন্য যেন বিরাট একটা আনন্দের পথ আমরা খুঁজে পেলাম। পেপারে খুব লেখা হতো, উনি কিন্তু কিছু বন্ধ করেননি, এবং খ্রিস্টান টিচার, ইউরোপিয়ান টিচার বেশিরভাগ ছিলেন। ইউরোপিয়ান টিচার ছিলেন, খ্রিস্টান ছিলেন, হিন্দু ছিলেন। গানের দিদি তো ব্রাহ্মণ, মানে কাট্টার হিন্দু, হ্যাঁ, ছোঁয়া খান না এরকম দ্বারা শ্রেণীর লোক, কিন্তু তিনি একসঙ্গে খেতেন, বসতেন, উঠতেন, মানে নন কমিউনাল ফিলিং তখন থেকে আমাদের অন্তরে বসিয়ে দিয়েছেন সাখাওয়াতের মেয়েদের মনে। সুন্দর সুন্দর আমাদের 3টে বাস ছিল, বাসের পর্দা দেওয়া থাকতো, জানলা শাটার তো ভিতর দিকে, সে পর্দা দেওয়া থাকতো, পর্দা নড়ানো যেত না। বাসের মধ্যে 2 জন ঝি থাকতেন, অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ, তাদেরকে আমরা খুব ভয় পেতাম। কারুর সাধ্য ছিল না একটু জানলার পর্দাটা একটু সরিয়ে দেখেছে, আমরা খুব চেষ্টা করতাম ধারে বসার, ধারে তো খোলা, ফাঁকা একটু সরিয়ে দেখবো। আচ্ছা, জানলার ওপরে তো এটাকে তো কি বলে ওকে, লাইট, আলো হাওয়া আসার জন্য স্কাই লাইট না, হ্যাঁ, তো এই জন্য আমরা কেউ কেউ দাঁড়িয়ে পড়তাম ওখান দিয়ে দেখার জন্য বাইরের দৃশ্য। দাঁড়ানো এলাও ছিল না ওই 2 অ্যাটেন্ডেন্টের জন্য, না, এত স্ট্রিক্টলি আমরা যাতায়াত করতাম। বাসের মধ্যে কথা বলাও নিষেধ, বাইরের লোকরা কথা শুনবে, পেপারে বেরিয়ে যাবে। সাখাওয়াতের গাড়ি দাঁড়িয়েছিল, ড্রাইভাররা খেতে গিয়েছে, ভিতরে খুব হাহাহি গল্প হচ্ছিল, কণ্ঠস্বর বাইরে গিয়েছে, এটাও নিষেধ ছিল, মানে বলবে না কথা। মানে ওনাকে বলতে শুনিনি, এই অ্যাটেন্ডেন্ট 2 জন বলতেন, ইশারা করতেন, ওরা বকতেন না, কারণ ওদেরও তো কণ্ঠস্বর বাইরে চলে যাবে, সেই জন্য ইশারা করতেন আমাদের। সেকুলার ওরিয়েন্টাল মার্কেট আছে, বিপরীতে স্কুল ছিল, ওখান থেকে যখন মেয়েদের থাকবার জায়গা হলো, ওনার লেখা যদি তোমরা পড়ো, তারিণী ভবন বলে উনি থেকে ওটি ওনার একটা আশ্রম ছিল, বোর্ডিংয়ের মতো ছিল। আজকাল তো বোর্ডিং টোর্ডিং অনেক হয়েছে, তখন তো ছিল না।
এই দুস্থ অসহায় মেয়েদের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ নানান রকম উপেক্ষিত মেয়েরা, মহিলারা ওখানে থাকতেন। আর ওখানে যত মেয়েদের উনি রাখতেন ওখানে শিক্ষা দিতেন বোলিংয়ের মতন করে। নিজে ওটাই ওনার তারিণী ভবন বলে উনি নিজেই একটু উপন্যাস লিখেছেন পদ্মরায়, তাতে একদম পুরা বর্ণনা আছে যেটা সেই সাখাওয়াত মেমোরিয়ালের যে ঘরটা ছিল। কল্যাণিয়া মেরি, খোদা তোমাদের মঙ্গল করুন। আলিগড়ে মাত্র 3 দিন ছিলাম। শহর দর্শনের সৌভাগ্য ঘটে নাই। 3 দিনই সভা সমিতি লইয়া দৌড়াদৌড়ি করিতে হইয়াছে। সেখানে কত মুসলমান গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট মহিলা উপস্থিত ছিলেন, তাহাদের সম্মুখে কি আমি মুখ খুলিতে পারি? নারীকুলের সাহায্য নামে সমিতি গঠনের জন্য জনৈক সম্ভবত অতি দরিদ্র মহিলা হাতের আংটি খুলিয়া চাঁদার জন্য দিলেন। আলিগড়ের মেয়ে কলেজ শীঘ্রই 10 লক্ষ টাকা চাঁদা তুলিয়া নারী বিশ্ববিদ্যালয় স্থাপন করিবে। আর আমাদের বাংলাদেশ, আহারে, সে কথা না বলাই ভালো। আমি যদি কিছু টাকা পাইতাম, ধরো মাত্র 2 লক্ষ, তবে কিছু করিয়া দেখাইতে পারিতাম। তোমার স্নেহের আপা, রোকেয়া। সৃষ্টিশীল লেখক হিসেবে রোকেয়া তুলনাহীন একজন লেখক, এবং আমি রোকেয়ার লেখক সত্তাটাকে শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্ব দিতে চাই। রোকেয়া সবার উপরে আমি মনে করি লেখক। রচনা রীতির দিক থেকেও একটা অসাধারণত্ব ছিল। তার এই ব্যঙ্গ রসের সৃষ্টির ক্ষমতা, হাস্যরস সৃষ্টির ক্ষমতা এবং অত্যন্ত চমৎকার বাংলা গদ্য লেখার যে হাত, এটা আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছিল। রোকেয়াকে মুসলিম নারী শিক্ষার পথিকৃৎ হিসাবে আখ্যায়িত করা হয়। ছোটবেলা থেকে আমরা পাঠ্যতে তাই পড়ে এসেছি। এখানে কিন্তু আমার একটা আপত্তি আছে। আমি মনে করি এই ধরনের আখ্যায়নে রোকেয়ার মতো মনীষীকে সীমাবদ্ধ করা হয়। আমার মতে তিনি তৎকালীন রেনেসাঁস বা নবজাগরণের একজন দিকপাল ছিলেন। স্বাধীনতা অর্থে পুরুষের ন্যায় উন্নত অবস্থা বুঝিতে হইবে। পুরুষের সমকক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় আমরা তাহাই করিব। যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয়, তবে তাহাই করিব। আবশ্যক হইলে লেডি কেরানি হইতে শুরু করিয়া লেডি ম্যাজিস্ট্রেট, লেডি ব্যারিস্টার, লেডি জজ সবই হইব। উপার্জন করিব না কেন? আমাদের কি হাত নাই, না পা নাই, নাকি বুদ্ধি নাই? কি নাই? যে পরিশ্রম স্বামীর গৃহকার্যে ব্যয় করি, সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসা করিতে পারিব না? লোকে এই কথাটাই বলতেন যে যতদিন মেয়েরাই যে স্বাধীনতা স্বাধীনতা মুক্তি বলে, যতদিন অর্থ করে দিয়ে দিয়ে মেয়েদের মুক্তি, ততদিন মেয়ের কোনো মুক্তি নেই। উনি এই হিসাবে বলতেন যে মুক্তি, মেয়েদের মুক্তি বা এটা তো ঘর ছেড়ে বাইরে আসার কথা না, তারা আত্মনির্ভর হবে, পরের হাতে চিরকাল ছোটোবেলা থেকেই তারা পরের হাতে 2টা পয়সা চাইতে হলে বাপ মা যদি খেতে দিল খেলো, তারপরে স্বামী ঘরে গেল, সেখানেও সেই অবস্থা। তাদের নিজের স্বাধীনতা বলে কোনো নেই। অর্থকরী দিকটা উনি এটা দিলেন। কলকাতায় যখন আসি, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল ওনার ছিল, ওখানে উনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম বলে একটি সমিতি করেছিলেন মেয়েদের উন্নতির জন্য। আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম বাংলা এই বলে একটি মেয়েদের উন্নয়নের জন্য সমিতি করেছিলেন। আমি তখন ওনার ওখানে গিয়ে, তখন তার লেখাপড়া শেখার বয়স নেই, তখন ওনার ওখানে গিয়ে ওই সমিতিতে ভর্তি হলাম। তখন ওখানে বস্তিতে গিয়ে মেয়েদের লেখাপড়া শেখাতাম আর হাতের কাজ শেখাতাম। তখনকার দিনে মেয়েরা, বোরখা ঢাকা মেয়েরা, মুসলমান ঘরের মেয়েরা, বেগম রোকেয়ার যে সেই চেষ্টা, আজকালকার দিনে সেই চেষ্টা কত করবে, তখনকার দিনে যে কী দুরূহ ব্যাপার ছিল সে তো আজকাল আমি এখন বোঝাতে পারবো না। এখন তো আমরা মেয়েরা নিজেরা স্বাধীন হয়েছি, মিটিং রাস্তায় মিটিং করে আমরা পথে নামিয়ে করি।
তখনই যে এক বাড়ি থেকে আরেক বাড়ি আসা যাওয়া যে কতখানি দুষ্কর ব্যাপার ছিল। মিটিংয়ে যাবে, সবাই যাবে, একটু শুনলে পরিবারের মাথা ঘুরে যাচ্ছে। মেয়েরা মিটিং করে, কিন্তু তার মধ্যেও মুসলমান মেয়েদের মধ্যে যথেষ্ট আসতো। প্রত্যক্ষভাবে রোকেয়া কোনো রাজনৈতিক লেখা বা রাজনৈতিক অবস্থান কি ছিল, ধ্যান ধারণা কি ছিল তিনি রেখে যাননি। যদিও আমরা জানি সেই সময়টা ধরেন 1932 তিনি যখন মারা যান, সেই সময়টা ছিল বিরাট রাজনৈতিক আন্দোলনের একটি সময়। আমরা স্বদেশী আন্দোলন পাই, আমরা গান্ধীর অসহযোগ আন্দোলন পাই। তার কিন্তু চেতনাটা সম্পূর্ণ অসাম্প্রদায়িক ছিল। যদিও তিনি কাজ এর ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন বাঙালি মুসলমান নারী সমাজ, কিন্তু সম্পূর্ণ অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ছিল। এবং তিনি সকল ধর্মের মানুষ মিলে ভৌগোলিক ভিত্তিতে জাতীয়তাবাদের কথা বলেছেন, এটা খুব স্পষ্ট করে। এই চিন্তাটাও সেদিনকার জন্যে খুব বৈপ্লবিক ছিল, নতুন ছিল, বিশেষ করে বাঙালি মুসলমান সমাজে। কারণ তারা তখন ধর্মের ভিত্তিতে নিজেদের আলাদা সত্তার কথা বলছেন। রোকেয়া স্বদেশী আন্দোলন সমর্থন করেছিলেন এবং বঙ্গভঙ্গ বিরোধিতা করেছিলেন, বঙ্গভঙ্গ সমর্থন করেননি। এবং এটা একটা বিস্ময়কর ব্যাপার, কারণ যে কমিউনিটিতে রোকেয়া কাজ করছেন, যে কমিউনিটির তিনি সদস্য মুসলিম সম্প্রদায়ের, সেই কমিউনিটির মেজরিটি কিন্তু বঙ্গভঙ্গের পক্ষে। রোকেয়া মুসলমান সমাজের সমস্যার কথা জেনেও তিনি বলছেন যে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই মিলে এই দেশ গড়ার কথা, আমরা প্রথমে ভারতীয়, তারপর অন্য কিছু। কাজে এইসব কথারও একটা রাজনৈতিক গুরুত্ব ছিল। একদা আমার শয়নকক্ষের আরামকেদারায় বসিয়া আমি ভারত ললনার জীবন সম্বন্ধে চিন্তা করিতেছিলাম। আচ্ছা, আমাদের দ্বারা কি দেশের কোনো ভালো কাজ হইতে পারে না? এই সবই ভাবিতেছিলাম। সেই সময় মেঘমুক্ত আকাশে শারদীয় পূর্ণিমার শশধর পূর্ণ গৌরবে শোভামান ছিল। আমি ঠিক বলিতে পারি না তন্দ্রাভিভূত হইয়াছিলাম কিনা, তবে আমার বিশ্বাস আমি জাগ্রতই ছিলাম। সহসা একজন ইউরোপীয় রমণীকে আমার পার্শ্বে দণ্ডায়মান দেখিয়া আমি বিস্মিত হইলাম। সুপ্রভাত, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কি একবার আমাদের বাগানে বেড়াইতে আসিবেন? দার্জিলিং অবস্থানকালে আমি সর্বদাই ভগিনী সারার সহিত ভ্রমণ করিতাম। ভগিনী সারা সম্ভবত তদ্রূপ কোন উদ্যানে লইয়া যাইবার নিমিত্তে আসিয়াছে। আমি বিনা বাক্য ব্যয়ে তাহার সহিত বাহির হইলাম। ভ্রমণকালে দেখি কি, এ তো সে জ্যোৎস্নাময়ী রজনী নহে, হে যে দিব্য প্রভাত, রাজপথে লোকে লোকারণ্য। কি বিপদ, আমি দিনের বেলায় এইভাবে পথে বেড়াইতেছি, ইহা ভাবিয়াই লজ্জায় জড়সড় হইলাম। যদিও পথে একজনও পুরুষ দেখিতে পাই নাই। সুলতানার স্বপ্নে তিনি নারী পুরুষের সনাতন ভূমিকা রিভার্স করে দিলেন। এই যে রিভার্সাল অফ জেন্ডার রোলস, এটাও কিন্তু বিস্ময় জাগাচ্ছে। এবং আজ আমি শুনেছি যে পাশ্চাত্যে সুলতানা স্ট্রিম কিছু কিছু বিশ্ববিদ্যালয়, আমেরিকার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে পাঠ হিসাবে গৃহীত হয়েছে। এবং তারা নাকি বিস্ময় প্রকাশ করেছে যে সুদূর বিংশ শতাব্দীর গোড়ার দিকে মুসলিম অন্দরমহল থেকে বেরিয়ে আসা একজন মহিলা
সুলতানাস ড্রিমের মতো একটি রচনা লিখে গেছিলেন। আমি সঙ্গিনীকে জিজ্ঞাসা করিলাম, উহারা কি বলিতেছে? উহারা বলে যে আপনি অনেকটা পুরুষ ভাবাপন্ন। পুরুষ ভাবাপন্ন? ইহার মানে কি? ইহার অর্থ এই যে আপনাকে পুরুষের মতো ভীরু ও লজ্জানম্র দেখায়। পুরুষের মতো ভীরু ও লজ্জানম্র? এমন ঠাট্টা, এমন উপহাস তো কখনো শুনি নাই। আমার কেমন একটু সংকোচ বোধ হইতেছে। আমরা পদ্মাংশী স্ত্রীলোক, আমাদের বিনা অবগুণ্ঠনে বাহির হইবার অভ্যাস নাই। আপনার ভয় নাই, আপনি এখানে কোনো পুরুষের সম্মুখে পড়িবেন না। এদেশের নাম নারস্থান, এখানে স্বয়ং পূর্ণ নারী বেশে রাজত্ব করেন। এদেশে পুরুষ জাতির সব গৃহভ্যন্তরে অবরুদ্ধ থাকে। কি, যেরূপ আমরা অন্তঃপুরে থাকি সেইরূপ তাহারাও থাকেন নাকি? হ্যাঁ, ঠিক তদ্রূপই। বাহ, কি আশ্চর্য ব্যাপার! আজ আমি আপনাদের নিকট খানিকটা সময় ভিক্ষা চাই যে আপনারা দয়া করে ধৈর্যের সহিত আমার দুটি কথা শুনুন। আপনারা সকলেই জানেন যে এই সাকওয়াত মেমোরিয়াল স্কুলটি না থাকলে আমি মরে যাব না। এমনটি নিশ্চয়ই হবে না যে ঘুঘু চড়বে আমার বাড়ি, উনুনে উঠবে না হাঁড়ি, বৈদ্যেতে পাবে না নারী, অন্তিম দশায় খাবি খাবো। এই স্কুলটি না থাকলে আমার তিল মাত্র ক্ষতি নাই। তবে এই স্কুলের উন্নতি কেন চাই? চাই নিজের সুখ্যাতি বাড়াবার জন্য নয়, স্বামীর স্মৃতি রক্ষার জন্য নয়। সাখাওয়াত মেমোরিয়াল শব্দ দুটির জন্য যদি স্কুলের অকল্যাণ হয়, তবে সাইনবোর্ড থেকে ও শব্দ দুটি মুছে ফেলা যাক। চাই বঙ্গীয় মুসলিম সমাজের কল্যাণের জন্য। খালি বলতেন যাতে আমার স্কুলটা থাকে, আগে শিক্ষা, তারপরে মেয়েরা শিক্ষিত হোক, মেয়েরা নিজের অধিকার বুঝে নেবে। এইটি ওনার ছিল। কোনো রকমই যেন ওনার স্কুলে কোনো এইসব রাজনীতির ছোঁয়া কিংবা অন্য করে অন্য কোনো দলাদলি আন্দোলন হয়ে স্কুলটা যেটা ভেঙে না যায়। ওনার চেষ্টা ছিল প্রাণপণে যে আগে শিক্ষিত হোক, শিক্ষিত হয়ে নিজের অধিকার নিজেরা বুঝে নিতে পারলেই সার্থক হবে। বাংলার নারীর জন্য, দক্ষিণ এশিয়ার নারীর জন্য তিনি একটা নারীবাদী ম্যানিফেস্টো রেখে গেছেন সেই যুগে, 1920-30 যুগে, যখন তার কলম সক্রিয় ছিল। তার নারীবাদী লেখাগুলি যদি আমরা নেই এক এক করে, সেই নারী জাতির অবনতি থেকে শুরু করে নারীর অধিকার, তার শেষ লেখা যেটা তিনি সমাপ্ত করতে পারেননি, আমরা যদি নেই, আমরা দেখব যে তৃপ্ত কণ্ঠে ক্লিয়ার লজিক্যাল একটা মানসিকতা নিয়ে, যেটা কিনা রেনেসাঁস যুগেরই উত্তরাধিকার ছিল। রেনেসাঁস যুগের সব দিকপালদের, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা যদি দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যদি দেখি, আমরা দেখবো একটা ক্লিয়ার লজিক্যাল স্ট্যান্ড আছে, এবং রোকেয়ার লেখাতেও সেটা বিদ্যমান। শেষ কয়েকটি পাতায় রোকেয়া বোধহয় তার নারীবাদী চিন্তার একটি রেয়ার সিগনেচার রেখে যাচ্ছেন, যেখানে আয়েশা সিদ্দিকার স্বামী লতিফ তাকে অনুরোধ করছে যে তুমি আমার গৃহে ফিরে আসো। আয়েশা কিন্তু লতিফকে ভালোবাসে, লতিফ ভালোবাসার মতো একজন পুরুষ, তিনিও নবযুগের একজন রেনেসাঁস পুরুষ, তাকে প্রত্যাখ্যান করার কোনো কারণ নেই। কিন্তু তা সত্ত্বেও রোকেয়া দেখাচ্ছেন যে আয়েশা বলছে যে না, আমাকে প্রভু গৃহী হিসাবে তৈরি করেননি। বড় দুঃখের বিষয় বড় দিদি, আপনি ওই কথা বলেন। আমি যদি উপেক্ষা ও লাঞ্ছনার কথা ভুলিয়া গিয়া সংসার ধর্মের নিকট ধরা দেই, তাহা হলে ভবিষ্যতে এই আদর্শ দেখাইয়া দিদিমা ঠাকুমাগণ
উদীয়মনা তেজস্বিনী রমণীদের বলিবেন, আরে রাখো না তোমার পণ ও তেজ, ওই দেখো না এত বিড়ম্বনার পরও জয়নাব স্বামী সেবায় জীবনের সার করিয়াছিল। আর পুরুষ সগর্বে বলিবেন, নারী যতই উচ্চ শিক্ষিতা, উন্নতমনা, তেজস্বিনী, মহিষী, গরীয়সী হোক না কেন, ঘুরিয়া ফিরিয়া আমাদের পদতলে পড়িবেই পড়িবে। আমি সমাজকে দেখাইতে চাই, একমাত্র বিবাহিত জীবনই নারী জন্মের চরম লক্ষ্য নহে, সংসার ধর্মই জীবনের সার ধর্ম নহে। পক্ষান্তরে আমার এই আত্মত্যাগ ভবিষ্যতে নারী জাতির কল্যাণের কারণ হবে বলেই আমি আশা করি। রোকেয়ার কিন্তু সবটাই নারী জাগরণ নয়, সমগ্র সমাজ সম্পর্কে তিনি, বাঙালি সমাজ, সমগ্র মানব সমাজ সম্পর্ক রোকেয়ার সচেতনতা আমরা কিন্তু লক্ষ্য করি শেষ পর্যন্ত, যদিও তার একটা কেন্দ্র ছিল নারী। মতিঝুরের প্রথম খণ্ডে ওর মনোভাব সবচেয়ে স্পষ্টতার সঙ্গে, সবচেয়ে তীব্রতার সঙ্গে প্রকাশ পেয়েছে। কিন্তু এর 5-6 বছর পরে উনি যখন স্কুল আরম্ভ করলেন, তখন ওর মনে হয়েছিল যে স্কুলটাকে টিকিয়ে রাখা আমার সবচেয়ে বড় দায়িত্ব, এবং সেই স্কুল টিকিয়ে রাখার জন্য কিছু হয়তো আপোষ উনি করেছেন, কিন্তু ওর যে দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন হয়েছে তা নয়। খুব অল্প কিছু ক্ষেত্র রয়েছে যেখানে রোকেয়া আজকের প্রজন্মের নারীকে বোধহয় পুরোপুরি কিছু পথ প্রদর্শন করতে পারবেন না বা স্যাটিসফাই করতে পারবেন না। অর্থাৎ দু একটি জায়গায় তার এত সক্রিয় লেখনী নীরব ছিল, যে নীরবতাটা বিস্ময় জাগায়, ঠিক যেমন তার সোচ্চার কণ্ঠ বিস্ময়ের জায়গায়, তার নীরবতাগুলি, সেই নীরব অঞ্চলগুলিও একটা আধার জায়গা রয়ে গেছে। একটা হচ্ছে সেক্সুয়ালিটি, এবং এটা যে একটা শোষণের অঙ্গন, এবং এটা যে একটা বিরাট পিতৃতন্ত্রের সঙ্গে সংগ্রামী একটা বিরাট ভূমিকা পালন করে, এটা আজকের নারীবাদীরা প্রতিষ্ঠিত করেছে, এবং রোকেয়া এই ব্যাপারে নীরব। এখনো মেয়েদের স্বীকৃতি, মেয়েদের শ্রমের স্বীকৃতি, মেয়েদের শ্রমের মূল্য দিতে তোমরা কুণ্ঠিত হও, তোমরা পুরুষ মানুষ, এটা আমি বলছি। এটার বিরুদ্ধে মানে বিরুদ্ধে লড়াই করে না, সমঝোতা হিসাবে বেগম রোকেয়া বলতেন একটা সংসারে সমঝোতা হিসাবে স্বামী স্ত্রীর মর্যাদা দিয়ে সেখানে এইটাই উনি চাইতেন, সংসার ভাঙতেন কখনো। আজকে আমাদের যে অগ্রগতি আমরা দেখি, এর মনে তার প্রেরণা অনেকখানি কাজ করছে। তেমনি আজকেও বাংলাদেশে সেই সব শক্তি ক্রিয়াশীল যারা বেগম রোকেয়াকে পদে পদে বাধা দিয়েছিল। বাংলাদেশে এখনো এমন লোকের অভাব নেই যারা নারী শিক্ষা, নারী প্রগতি, নারী স্বাধীনতা, কর্মজীবনে নারীর অধিকার এগুলোকে বাধা দিচ্ছে। এর ঘটনা আমরা দেখতেই পাচ্ছি প্রতিনিয়ত। অথবা এক অর্থে বলতে গেলে বলতে হয় যে আজ থেকে মানে 80-90 বছর আগে এই শতাব্দীর গোড়ায় রোকেয়া যে সংগ্রাম করেছিলেন, এই শতাব্দীর শেষে এসেও সেই সংগ্রামের প্রয়োজনীয়তা রয়ে গেছে, এবং এই সংগ্রামেও রোকেয়া আমাদের সর্বক্ষণের প্রেরণা।
এই ৯০-এর দশকের নারী আমি। আমার মাথার উপরে যখন ঝোলে ধর্মীয় মৌলবাদের ফতোয়া, যখন আমার বোনের সম্ভ্রম লুণ্ঠিত হয়ে যায় স্বাধীন বাংলাদেশে, যখন ৩০ লক্ষ শহীদের রক্তের দামে কেনা দেশে এদেরই ঘাতক আবারও দানবীয় রূপ নেয়, তখন কোন রোকেয়ার প্রতিকৃতি নির্মাণ করেছি আমি? জননী, ভগ্নী, কোন মুখ দেখছি তোমার? জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো সাহা সীমান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো সাহা সীমান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো নারী জাগো বন্ধি শিখা। দিকে দিকে মিলিত লিলিহার রসনা, নেচে চলো উন্মাদিনী দিক বসনা, দিকে দিকে মিলিত লিলিহার রসনা, নেচে চলো উন্মাদিনী দিক বসনা, জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী, বিশ্বদহন তেজে জাগো দাহিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো নারী জাগো বন্ধি শিখা। ধু ধু জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জায়া ভগিনী, ধু ধু জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জায়া ভগিনী, পতিত ধারিণী স্বর্গ স্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদ দলিতা, পতিত ধারিণী স্বর্গ স্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদ দলিতা, মেঘে আনবালা বজ্রের জ্বালা, মেঘে আনবালা বজ্রের জ্বালা, চির বিজয়িনী জাগো জয়ন্তিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা।